আসসালামু আলাইকুম। ডেভিডসন হ্যাপাটোলজি কোর্সের 5 নম্বর ক্লাস। আমি তামান্না। আজকে আলোচনা করব সিরোসিস অ্যান্ড পোর্টাল হাইপারটেনশন নিয়ে। সিরোসিসের আলোচনায় আমরা দেখব ইন্ট্রোডাকশন, প্যাথোফিজিওলজি, কজেস অফ সিরোসিস অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স, ম্যানেজমেন্ট অ্যান্ড প্রগনোসিস। সিরোসিসের সাথে আমরা সবাই পরিচিত। সিরোসিসের ক্ষেত্রে লিভারের মধ্যে অনেকগুলো চেঞ্জ আসবে। চেঞ্জগুলোর মধ্যে হলো ডিফিউজ হেপাটিক ফাইব্রোসিস অ্যান্ড নডিউল ফর্মেশন, এবং নডিউল ফর্মেশন অ্যান্ড ফাইব্রোসিসের কারণে আলটিমেটলি পুরো লিভারেই একটা আর্কিটেকচারাল চেঞ্জ আসবে। সিরোসিসের নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই, এটা যে কোনো বয়সেই হতে পারে। এখন আমরা দেখব প্যাথোফিজিওলজি অফ সিরোসিস। এই ছবিটার সাথে আমরা প্রথম ক্লাসে সবাই পরিচিত হয়েছি। এখানে দেখতে পাচ্ছি হেপাটোসাইট, স্টিলেট সেল অ্যান্ড কাফার সেল। এই ফিগারটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। কোনো কারণে লিভার ইনজুরি হলে হেপাটোসাইটও ইনজার্ড হবে, তখন হেপাটোসাইট অ্যান্ড অ্যাক্টিভেটেড কাফার সেল থেকে অনেকগুলো সাইটোকাইন্স রিলিজ হবে। তো সাইটোকাইন্স রিলিজ হওয়ার কারণে স্টিলেট সেলটা অ্যাক্টিভেটেড স্টিলেট সেল বা মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেলে কনভার্ট হবে। মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেলে কনভার্ট হওয়ার পরে স্টিলেট সেল প্রডিউস করবে কোলাজেন, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স এবং আদার্স কিছু মেডিয়েটরস, এবং এই মেডিয়েটরসগুলো হ্যাপাটোসাইটের ড্যামেজকে প্রমোট করবে এবং টিস্যু ফাইব্রোসিস করবে, যার কারণে আলটিমেটলি নোডিউল ফর্মেশন হবে এবং ডিফিউজ হেপাটিক ফাইব্রোসিস হবে। তো আমরা প্যাথোফিজিওলজি দেখলাম, এখন দেখব কজেস অফ লিভার সিরোসিস। কজেস অফ সিরোসিসের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যালকোহল, ক্রনিক ভাইরাল হ্যাপাটাইটিস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই তিনটার মধ্যে আমাদের দেশে কমন হলো ক্রনিক ভাইরাল হ্যাপাটাইটিস অ্যান্ড নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এছাড়াও রয়েছে প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, অটোইমিউন লিভার ডিজিজ, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস অ্যান্ড সিস্টিক ফাইব্রোসিস। এই ডিজিজগুলো নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা হবে, আমরা এখন শুধু নামগুলোই জেনে রাখি। জেনেটিক কজের মধ্যে ইম্পর্টেন্ট হলো হেমোক্রোমাটোসিস অ্যান্ড উইলসনস ডিজিজ। এর মধ্যে হেমোক্রোমাটোসিস রিলেটেড হলো আয়রনের সাথে অ্যান্ড উইলসনস ডিজিজ রিলেটেড হলো কপারের সাথে। হেমোক্রোমাটোসিসে পেশেন্ট কমপ্লেন করবে পিগমেন্টেশন নিয়ে, অ্যান্ড উইলসনস ডিজিজে আমরা পেশেন্টের আই এক্সামিনেশন করলে ক্যাফিন পাবো। অন্য কজগুলো হলো কিপ্টোজেনিক, ক্রনিক ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন, কার্ডিয়াক হ্যাপাটোপ্যাথি অ্যান্ড এনি ক্রনিক লিভার ডিজিজ ক্যান কজ সিরোসিস। কার্ডিয়াক হ্যাপাটোপ্যাথি মানে কার্ডিয়াক কারণে লিভার ড্যামেজ, লাইক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস। এই কার্ডিয়াক কজগুলোর কারণে যখন লিভার ড্যামেজ হবে তখন আমরা বলবো কার্ডিয়াক হ্যাপাটোপ্যাথি। ওয়ার্ল্ড ওয়াইড এই তিনটাই হচ্ছে মূলত সিরোসিসের মূল কারণ। এখন আমরা দেখব ক্লিনিক্যাল ফিচার্স অফ সিরোসিস। তো ক্লিনিক্যাল ফিচার্সগুলো হচ্ছে ভেরিয়েবল, লাইক একটা পেশেন্টে আমরা যে কয়েকটা ফিচার্স পাবো অন্য আরেকটা সিরোসিসের পেশেন্টে যে সেম ফিচার্সগুলোই পাবো এরকম না। কিছু ফিচার্স হয়তো কমন থাকতে পারে, বাট ফিচার্সের মধ্যে ভেরিয়েবিলিটি থাকবে। কিছু পেশেন্ট থাকবে অ্যাসিমটোমেটিক, ওটা ডায়াগনোসড হবে ইনসিডেন্টালি, যেমন আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে বা সার্জারি করার সময়। সিরোসিসের প্রথম দিকে সিমটমসগুলো নন স্পেসিফিক থাকে, যেমন উইকনেস, পেশেন্টের উইকনেস থাকতে পারে, ফ্যাটিক থাকতে পারে, মাসেল ক্র্যাম্পস, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, নশিয়া, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। এই ফিচার্সগুলোর কোনোটা দেখে আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না যে সিরোসিস হয়েছে, অটোমেটিক্যালি নিয়ে আসতে পারে। তো ওয়ার্ডের টিচারদের পছন্দের প্রশ্ন যে সিরোসিসে কি লিভার ছোটো হবে না বড় হবে। এখন দুইটা কন্ডিশন ছাড়া আসলে বাকি সব কন্ডিশনেই লিভার ছোটো হয়। যে দুইটা কন্ডিশনে হ্যাপাটোমেগালি হয় সেগুলো হলো অ্যালকোহলিক লিভার ডিজিজ অ্যান্ড হেমোক্রোমাটোসিস। তো আমরা জানি হেমোক্রোমাটোসিস হয় অতিরিক্ত আয়রন ডিপোজিশনের জন্য। আমরা মনে রাখতে পারি এভাবে যে বেশি অ্যালকোহল খাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, আর কুড়াল হলো লোহার তৈরি। তার মানে এই দুটা হলো হ্যাপাটোমেগালির কজ ইন সিরোসিস। পেশেন্টের জন্ডিস থাকতে পারে, অ্যাসাইটিস, স্পাইডার টেলাঞ্জাইক্টিসিয়া, পামার ইরিথেমা। স্পাইডার টেলাঞ্জাইক্টিসিয়া আসলে স্পাইডারের মতোই দেখতে, স্পাইডার নেভিউ বলা হয়। সেন্ট্রাল একটা আর্টারি থাকবে এবং ওই আর্টারি থেকে আশেপাশে কতগুলো ব্রাঞ্চ থাকবে। স্পাইডার টেলাঞ্জাইক্টিসিয়া আমরা গ্লাস সাইড অর পিন হেড দিয়ে এক্সামিন করি। গ্লাস সাইড অর পিন হেড দিয়ে আমরা যদি এটার মাঝখানে প্রেস করি
তখন এটা ভ্যানিশ হয়ে যাবে, এবং এটা যখন রিফিল করবে তখন মাঝে আগে রিফিল হবে, তারপর এই পেরিফেরি যে ব্রাঞ্চগুলো আছে ওইগুলো রিফিল হবে। পামার এরিথেমা হচ্ছে একটা নন স্পেসিফিক ক্লিনিক্যাল ফিচার। এটা সিরোসিস ছাড়া অন্যান্য কন্ডিশনে হতে পারে, যেমন কারো যদি হাইপার ডাইনামিক সার্কুলেশন থাকে, এছাড়া প্রেগনেন্সি এবং কিছু হেলদি পিপলের ক্ষেত্রেও পামার এরিথেমা পাওয়া যেতে পারে। মেলে পাবো গাইনোকোমাস্টিয়া, ফিমেলে পাবো ব্রেস্ট অ্যাট্রফি। স্পাইডার টেলেনজেকটিসিয়া এবং গাইনোকোমাস্টিয়া এই দুইটাই মূলত ইস্ট্রোজেনের জন্য হয়ে থাকে। মেলে টেস্টিকুলার অ্যাট্রফি পেতে পারি। সিরোসিসে হেমোরেজিক টেন্ডেন্সি বেড়ে যায়, এজন্য আমরা ব্রুইস, পারপুরা এবং এপিস্টেক্সিস পেতে পারি। এর পেছনে মেকানিজম হলো সিরোসিসে হাইপারস্প্লেনিজম হয়, এবং হাইপারস্প্লেনিজম হওয়ায় থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, যার কারণে ব্রুইস, পারপুরা, এপিস্টেক্সিস এগুলো ডেভেলপ করে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার হলো পোর্টাল হাইপারটেনশন। তার মানে সিরোসিসে আমরা পোর্টাল হাইপারটেনশনের ফিচার্সও পাবো, যেমন স্প্লেনোমেগালি, কোলেটারাল ভেসেলস অ্যান্ড ভেরিসিয়াল ব্লিডিং। সিরোসিস অ্যাডভান্স হয়ে গেলে হ্যাপাটিক এনকেফালোপ্যাথিও ডেভেলপ করতে পারে। যদি হেমোক্রোমাটোসিসের জন্য সিরোসিস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পিগমেন্টেশন পাবো, এবং অ্যালকোহলিক সিরোসিসের ক্ষেত্রে লুপোইট্রাস কন্ট্রাকচার পাবো। অ্যালকোহলিক সিরোসিসের ক্ষেত্রে আমরা প্যারোটিড এনলার্জমেন্টও পেতে পারি। তো স্পাইডার টেলেনজেকটিসিয়া আমরা সিরোসিস ছাড়া অন্যান্য ক্ষেত্রেও পেতে পারি, এবং এটা নর্মাল ফিজিওলজিতেও পাওয়া যেতে পারে, যেমন 15% ইয়াং হেলদি অ্যাডাল্টসে আমরা স্পাইডার টেলেনজেকটিসিয়া পেতে পারি। তাছাড়া প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে আমরা এগুলো পেতে পারি। কিছু কিছু পেশেন্টে আমরা ক্লাবিং পেতে পারি, বাট এটা আসলে সিরোসিসের কোনো সাইন না। যদি সিরোসিসের সাথে হাইপোক্সিয়া থাকে তাহলে হেপাটোপালমোনারি সিনড্রোম ডেভেলপ করলে সেক্ষেত্রে আমরা ক্লাবিং পেতে পারি। এই ক্লিনিক্যাল ফিচার্সগুলোর মধ্যে থেকে যদি কোনো পেশেন্টের জন্ডিস, অ্যাসাইটিস, এনকেফালোপ্যাথি অ্যান্ড ভেরিসিয়াল ব্লিডিং থাকে তাহলে আমরা বুঝবো ডিজিজ অ্যাডভান্স স্টেজে চলে গেছে এবং এটার প্রগনোসিস ভালো না। এই ফিচার্সগুলোর যে কোনো একটা বা একাধিক যদি প্রেজেন্ট থাকে তখন আমরা বলবো হ্যাপাটিক ডিকম্পেনসেশন অর ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ। তো এই ফিচার্সগুলো থাকলে আমরা তখন বলবো ক্রনিক লিভার ফেলিওর, যেমন জন্ডিস, ভেরিসিয়াল ব্লিডিং, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি, অ্যাসাইটিস। আমরা দেখেছি এগুলো ডিকম্পেনসেটেড লিভার ডিজিজেরও ফিচার্স। এছাড়াও যদি সিনথেটিক লিভার ফাংশনের প্রবলেম থাকে, লাইক প্রলংড প্রথমবিন টাইম, লো অ্যালবুমিন, তখন এটা ক্রনিক লিভার ফেলিওরের ফিচার হবে। নাও ম্যানেজমেন্ট অফ সিরোসিস। সিরোসিসের ম্যানেজমেন্টে আমাদের আন্ডারলাইং কজকে ট্রিট করতে হবে, তারপর নিউট্রিশন মেনটেন করতে হবে, এবং যে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করবে সেগুলোকে ট্রিট করতে হবে। সিরোসিস হলো ক্রনিক স্টেট অফ লিভার ফেলিওর, তাই এক্ষেত্রে লিভারকে মেটাবলিক সাপোর্ট দিতে হবে, অ্যাজ লিভার ইজ এ মেটাবলিক অর্গান। ম্যালনিউট্রিশন ইজ এ ফ্রিকুয়েন্ট কমপ্লিকেশন অফ লিভার সিরোসিস। লিভার সিরোসিস হলো একটা ক্যাটাবলিক স্টেট, এক্ষেত্রে পেশেন্টের মাসেল মাস কমে যায়, যাকে আমরা বলি সার্কোপেনিয়া। তো সার্কোপেনিয়ার সাথে ইনফেকশন, এনকেফালোপ্যাথি, অ্যাসাইটিস সহ আর কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো সার্কোপেনিয়া মানেই যে পেশেন্ট ক্যাকিকশিক হয়ে যাবে এরকম না, সার্কোপেনিয়া অবেস পেশেন্টেরও হতে পারে। তো সার্কোপেনিয়া ডেভেলপ করলে অথবা সার্কোপেনিয়া প্রিভেন্ট করার জন্য লিভার সিরোসিসের পেশেন্টকে আমরা ডেইলি প্রোটিন ইনটেকটা বাড়াই দেবো। যেমন আমরা নর্মালি প্রতি কেজি ওয়েটের জন্য 1 গ্রাম প্রোটিন নেই, কিন্তু এক্ষেত্রে আমরা ডেইলি প্রোটিন ইনটেক 1.2 থেকে 1.5 গ্রাম পার কেজি করে দেবো। সিরোসিসের পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন একটা কমন ফিচার, পোর্টাল হাইপারটেনশনে ইসোফেজিয়াল ভেরিসেস মোস্ট কমন। এই জন্য আমরা পেশেন্টকে রেগুলার এন্ডোস্কোপি করবো, যাতে তার ভেরিসেস ডেভেলপ করলে আমরা সাথে সাথে মেজার নিতে পারি। সিরোসিসের পেশেন্ট হ্যাপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপমেন্টের ঝুঁকিতে থাকে, এজন্য আমরা পেশেন্টকে রেগুলার চেক আপে রাখবো। এখন আমরা দেখব প্রগনোসিস অফ সিরোসিস। সিরোসিসকে আমরা দুইটা প্রগনোস্টিক গ্রুপে ক্যাটাগরাইজ করতে পারি, একটা হচ্ছে কম্পেনসেটেড আর একটা হচ্ছে ডিকম্পেনসেটেড। ডিকম্পেনসেটেড কি আমরা আগে দেখেছি। ডিকম্পেনসেটেড লিভার ডিজিজে থাকবে অ্যাসাইটিস, ভেরিসিয়াল ব্লিডিং, জন্ডিস অ্যান্ড এনকেফালোপ্যাথি। তো এই ফিচারগুলো, ক্লিনিক্যাল ফিচারগুলো ইউজ করে কয়েকটা স্কোরিং সিস্টেম তৈরি করা হয়েছে, যেগুলো ইউজ করে আমরা পেশেন্টের প্রগনোসিস নির্ণয় করতে পারি। এমন একটা স্কোরিং সিস্টেম হচ্ছে চাইল্ড পাক, আরেকটা হচ্ছে মেল্ট। তো দুইটা কাছাকাছি অনেকটা, বাট মেল্টটা মূলত লিভার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিকম্পেনসেটেড লিভার ডিজিজে যে ফিচারগুলো থাকে এগুলো আমরা চাইল্ড পাক ক্লাসিফিকেশনে দেখতে পাবো, যেমন এনকেফালোপ্যাথি, অ্যাসাইটিস, বিলিরুবিনকে আমরা জন্ডিস হিসেবে ধরে নিতে পারি, অ্যালবুমিন অ্যান্ড প্রথমবিন টাইম, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিনথেটিক ফাংশন টেস্ট অফ লিভার। এই ফিচারগুলো আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে A, B, C, D, E।
এখানে এ মানে অ্যালবুমিন, বি মানে বিলিরুবিন, সিতে কোয়াগুলেশন ফ্যাক্টর ও ক্লটিং ফ্যাক্টর মানে যেটা প্রথম বিন টাইমকে ইন্ডিকেট করবে, ডি মানে ডিস্টেনশন মানে অ্যাসাইটিস, অ্যান্ড ই মানে এনকেফালোপ্যাথি। কোন পেশেন্টের যদি এনকেফালোপ্যাথি না থাকে তখন সে স্কোর পাবে 1, যদি মাইল্ড হয় সেক্ষেত্রে 2 এবং মার্কড হলে 3 পাবে। প্রথম বিন টাইমের ক্ষেত্রে এখানে আমরা দেখব নর্মাল প্রথম বিন টাইম থেকে পেশেন্টের প্রথম বিন টাইম কতটুকু প্রলংড হয়েছে। নর্মাল প্রথম বিন টাইম হলো 12 থেকে 16 সেকেন্ড। এখন কোনো পেশেন্ট যদি আসে তার প্রথম বিন টাইম 25 সেকেন্ড, সেক্ষেত্রে সেকেন্ড প্রলং হলো 9 সেকেন্ড, তো পেশেন্ট পাবে স্কোর 3। অ্যাসাইটিস যদি না থাকে সেক্ষেত্রে পেশেন্ট পাবে স্কোর 1। যদি মাইল্ড থাকে, যেমন শুধু ডিস্টেনশন আছে, সেক্ষেত্রে পেশেন্ট পাবে 2। আর যদি ফ্লুইড থ্রিল প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে হবে মার্কড। ধরি একজন পেশেন্টের মাইল্ড এনকেফালোপ্যাথি আছে, তার বিলিরুবিন কাউন্ট 50 মাইক্রোমোল পার লিটার অ্যান্ড অ্যালবুমিন হচ্ছে 29 গ্রাম পার ডেসিলিটার, এবং প্রথম বিন টাইম 9 সেকেন্ড প্রলং হয়েছে, এবং মাইল্ড অ্যাসাইটিস প্রেজেন্ট। এক্ষেত্রে পেশেন্টের স্কোর হবে 12 এবং পেশেন্ট চাইল্ড পার্ক ক্লাসিফিকেশনের সি ক্যাটাগরিতে পড়বে। আরেকটা স্কোরিং সিস্টেম হলো ম্যাল স্কোরিং সিস্টেম। এখানে আমরা পেশেন্টের 1 ইয়ার সার্ভাইভাল রেটটা দেখতে পারি। ম্যাল স্কোরিংয়ে সেরাম ক্রিয়েটিনিনও হিসাব করা হয়ে থাকে, তার মানে এই স্কোরিং সিস্টেমে রেনাল ফাংশনও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। চাইল্ড পার্ক অ্যান্ড ম্যাল স্কোরিং সিস্টেম ছাড়াও ম্যাল সোডিয়াম স্কোরিং সিস্টেম রয়েছে, যেখানে সোডিয়ামকেও ক্যালকুলেশনে ধরা হয়। সোডিয়াম কমে গেলে অবশ্যই প্রগনোসিস খারাপ। আরেকটা স্কোরিং সিস্টেম হলো ইউকেইএলডি স্কোরিং সিস্টেম অনেকটা ম্যাল সোডিয়াম স্কোরিং সিস্টেমের মতোই। এখন আমরা বলবো পোর্টাল হাইপারটেনশন নিয়ে। পোর্টাল হাইপারটেনশনে আমরা প্রথমে দেখব ইন্ট্রোডাকশন, তারপর প্যাথোফিজিওলজি অ্যান্ড কজ, ক্লিনিক্যাল ফিচার্স, তারপর দেখব কমপ্লিকেশনস, তারপর কিছু ইনভেস্টিগেশনস অ্যান্ড দেন ম্যানেজমেন্ট। পোর্টাল হাইপারটেনশন জানার আগে আমরা জেনে নিই পোর্টাল প্রেশারটা আসলে কি। এই পোর্টাল প্রেশারটা ইনক্রিজ হলেই আসলে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ হয়। এখন পোর্টাল প্রেশারটা আমরা কিভাবে মেজার করব? পোর্টাল প্রেশার কি বলা হয়? হ্যাপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে এখানে দুইটা প্রেশারের পার্থক্য থাকবে, গ্রেডিয়েন্ট মানে ডিফারেন্স। তো পোর্টাল হ্যাপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট নির্ণয় করার জন্য আমরা প্রথমে মাপবো ওয়েস্ট হ্যাপাটিক ভেনাস প্রেশার, দেন মাপবো ফ্রি হ্যাপাটিক ভেনাস প্রেশার। যদি এখানে একটা লিভার আঁকি, তারপর ইনফেরিয়র ভেনা কাভা থেকে হ্যাপাটিক ভেইন আসলো, তারপর এগুলো ভ্যানিউল হলো, দেন এখানে হলো সাইনোসয়েড, তারপর নিচে হলো পোর্টাল ভেইন। এখন আমরা যদি ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে একটা ক্যাথেটার প্রবেশ করাই, তারপর এটা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হ্যাপাটিক ভেইন হয়ে লিভারে ভ্যানিউলে গেল, তারপর যাওয়ার পর এক সময় এটা সাইনোসয়েডে যাবে। সাইনোসয়েডে যাওয়ার পর এটা আর সামনে যেতে পারবে না, এখানে ক্যাথেটারটা ওয়েস্ট হয়ে গেল। তো এইখানে যে ক্যাথেটারটা ওয়েস্ট হয়ে গেল, এখানে আমরা একটা প্রেশার মেজারমেন্ট নিব। এই প্রেশারের নাম হবে ওয়েস্ট হ্যাপাটিক ভেনাস প্রেশার। এরপর আমরা এক সময় ক্যাথেটারটাকে বের করতে থাকবো, তখন এটা ফ্রি হয়ে গেল। ফ্রি অবস্থায় এটা থাকলো হ্যাপাটিক ভেইনে, তখন আমরা এখানে একটা প্রেশার মেজারমেন্ট নিব এবং এর নাম হবে ফ্রি হ্যাপাটিক ভেনাস প্রেশার। এরপর এই দুইটা প্রেশারের ডিফারেন্সই হবে হ্যাপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট। হ্যাপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট যখন 5 থেকে 6 মিলিমিটার মার্কারির মধ্যে থাকবে, তখন আমরা সেটাকে বলবো নর্মাল, এবং এটা যখন 10 মিলিমিটার মার্কারিকে এক্সিট করবে, তখন সেটা হবে পোর্টাল হাইপারটেনশন। এখন আমরা জানি পোর্টাল হাইপারটেনশনের একটা কমপ্লিকেশন হলো ভ্যারিসিয়াল ব্লিডিং। তো পোর্টাল হাইপারটেনশনে ভ্যারিসেস ডেভেলপ করে, এবং যখন পোর্টাল প্রেশারটার 12 মিলিমিটার মার্কারিকে এক্সিট করে, তখন ভ্যারিসিয়াল ব্লিডিং হবে। এখন আমরা দেখব প্যাথোফিজিওলজি। এই ছবিটাতে আমরা পোর্টাল সার্কুলেশন দেখতে পাচ্ছি। এখানে সুপারিয়র মেজেন্টেরিক ভেইন অ্যান্ড স্প্লেনিক ভেইন মিলে পোর্টাল ভেইন তৈরি করতেছে, তারপরে এটা লিভার এন্ট্রি করলো। এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পোর্টাল ভেইনের সাথে প্যারাআম্বিলিকাল ভেইন, ইনফেরিয়র রেক্টাল ভেইন অ্যান্ড ইসোফেজিয়াল ভেইন কানেক্টেড। পোর্টাল হাইপারটেনশন তখনই ডেভেলপ করবে যখন ইনফেরিয়র ভেনা ক্যাভা অ্যান্ড পোর্টাল সিস্টেমের মাঝে কোনো জায়গায় রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে। এখন রেজিস্ট্যান্ট ডেভেলপ করার পর ব্লাড তো ঠিকমতো ফ্লো হতে পারবে না,
তখন ব্লাড ঠিকমতো ফ্লো হতে না পারার কারণে প্রেশারটা বেড়ে যাবে এবং পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে এবং এগুলার ইফেক্ট পড়বে এই অর্গানগুলোতে, লাইক স্প্লেনোমেগালি হবে, হেমোরয়েড ডেভেলপ করবে। আসলে এটাকে হেমোরয়েড বলা যায় না, এগুলো আসলে ডাইলেটেশন, বাট এগুলা হেমোরয়েড হিসেবে ডায়াগনোসিস হয়। তারপরে ক্যাপুট মেডুসা পাওয়া যাবে, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইসোফিজিয়াল ভেরিসেস পাওয়া যাবে। তার মানে মূল প্যাথোলজিটা হলো ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং পোর্টাল সিস্টেমের মাঝের যে কোনো জায়গায় যদি কোনো রেজিস্ট্যান্স ডেভেলপ করে। প্যাথোফিজিওলজি দেখলাম, এখন আমরা দেখব কজেস। কজগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করব। তো এর আগে ফিগারটা দেখে নিই, ডেভিডসনের একটা ফিগার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 5 লেখা আছে। তো এখানে হচ্ছে লিভারের কজকে আমরা ইন্ট্রা হিসেবে চিহ্নিত করব। তারপর লিভারের আগে এখানে যদি কোনো কজ থাকে সেটাকে আমরা প্রি হিসেবে চিহ্নিত করব, অ্যান্ড পরে থাকলে সেটাকে পোস্ট হিসেবে চিহ্নিত করব। এখানে আমরা লিভার অ্যান্ড সাইনোসয়েড এই দুটোকে ইউজ করে কজগুলোকে উপস্থাপন করব। যেমন সাইনোসয়েড, এটা হচ্ছে সাইনোসয়েড। কোনো কজ যদি সাইনোসয়েডের আগে থাকে তাহলে সেটাকে বলবো প্রি সাইনোসয়েড, অ্যান্ড পরে থাকলে বলবো পোস্ট সাইনোসয়েড। ব্যাপারটা আবার ক্লিয়ার করছি, লিভারে থাকলে ইন্ট্রা, লিভারের আগে থাকলে প্রি, লিভারের পরে থাকলে পোস্ট। তারপর আরেকটা হচ্ছে সাইনোসয়েড, সাইনোসয়েডের আগে থাকলে হবে প্রি সাইনোসয়েডাল, পরে থাকলে হবে পোস্ট সাইনোসয়েডাল। তাহলে কারো যদি এই পোর্টাল ভেইনে প্রবলেম হয় তাহলে আমরা সেটিকে বলবো প্রি হ্যাপাটিক অ্যান্ড প্রি সাইনোসয়েডাল, সাইনোসয়েডের আগে অ্যান্ড লিভারেরও আগে। তারপর কারো যদি এই যে 2 লেখা জায়গায় এইখানে প্রবলেম হয় তখন আমরা বলবো ইন্ট্রাহ্যাপাটিক অ্যান্ড প্রি সাইনোসয়েডাল। এটা লিভারের মধ্যে আছে বাট সাইনোসয়েডের আগে, সো ইট ইজ ইন্ট্রাহ্যাপাটিক প্রি সাইনোসয়েডাল। তারপর যদি সাইনোসয়েডের প্রবলেমটা হয় তখন আমরা বলবো সাইনোসয়েডাল, এবং সাইনোসয়েডের পরে প্রবলেম হলে এটা তো লিভারের ভিতরেই আছে, সো ইন্ট্রাহ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল। অ্যান্ড লিভারের বাইরে এই 5 নম্বর জায়গায় যদি প্রবলেম হয়, লাইক হ্যাপাটিক ভেইনে প্রবলেম হলে এটা হবে পোস্ট হ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল। তাহলে আমরা দেখলাম প্রি হ্যাপাটিক প্রি সাইনোসয়েডাল, ইন্ট্রাহ্যাপাটিক প্রি সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল, ইন্ট্রাহ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল, পোস্ট হ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল। এখানে আমরা কজগুলো দেখতে পাচ্ছি। প্রি হ্যাপাটিক প্রি সাইনোসয়েডালের মধ্যে আছে পোর্টাল ভেইন থ্রম্বোসিস। তারপর ইন্ট্রাহ্যাপাটিক প্রি সাইনোসয়েডালের মধ্যে আছে সিস্টোসোমিয়াসিসটা মনে রাখা বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া আছে কনজেনিটাল হ্যাপাটিক ফাইব্রোসিস, ড্রাগস, ভিনাইল ক্লোরাইড অ্যান্ড সার্কোইডোসিস। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সাইনোসয়েডালের মধ্যে সিরোসিস। এই সিরোসিসটাই হচ্ছে 90% ক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশনের জন্য দায়ী। তারপর হচ্ছে ইন্ট্রাহ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল, এটাতে আছে ভ্যান অক্লুসিভ ডিজিজ, অ্যান্ড পোস্ট হ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল আছে বার্চিয়ারি সিনড্রোম। কজ দেখলাম আমরা, এখন দেখব ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্প্লিনোমেগালি হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের কার্ডিনাল ফিচার্স। মানে ইউজুয়ালি স্প্লিনোমেগালি ছাড়া পোর্টাল হাইপারটেনশন হয় না, তো বলা হয় যে স্প্লিনোমেগালি নাই মানে পোর্টাল হাইপারটেনশনও নাই। এরপরে আমরা বলতে পারি ক্যাপুট মেডুসা কেন হয় এটা তো আমরা প্যাথোফিজিওলজিতে দেখলাম। তোমরা পেশেন্টের প্যারাআম্বিলিক্যাল ভেইনগুলো ডাইলেটেড পাবো, এরপর ইসোফেজিয়াল অ্যান্ড রেক্টাল ভেরিসেস পাবো, এগুলো আমরা প্যাথোফিজিওলজিতে দেখেছি কেন হয়। ফিটোর হ্যাপাটিকাস মানে হলো সুইটিশ স্লাইটলি ফিকাল স্মেল অফ দ্য ব্রেথ। পোর্টোসিস্টেমিক শান্টিংয়ের জন্য ব্লাড তো লিভার দিয়ে যেতে পারছে না, তো এটা সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। তো এখানে যে বিভিন্ন প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে লাইক মার্কেপটান্স, এগুলো সরাসরি সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে লাংসে চলে যাচ্ছে এবং এই ফিটোর হ্যাপাটিকাস তৈরি করতেছে। তারপর পেশেন্টের অ্যাসাইটিস পেতে পারি, এটা হবে রেনাল সোডিয়াম রিটেনশনের জন্য। এখন আমরা দেখব কমপ্লিকেশনস। তো কমপ্লিকেশনসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো ভেরিসিয়াল ব্লিডিং। মূলত ইসোফেজিয়াল ভেরিসেস থেকেই বেশি ব্লিডিং হয়, এবং গ্যাস্ট্রিক অ্যান্ড রেক্টাল ওইগুলো থেকে আসলে রেয়ারলি ব্লিডিং হয়। এরপর আমরা পাবো কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি। দেন আমরা পাবো হাইপারস্প্লেনিজমের কারণে প্লেটলেট কাউন্ট কমে যাবে, এবং কিছু ক্ষেত্রে ডব্লিউবিসি কাউন্ট কমবে, এবং অ্যাডভান্স স্টেজে আরবিসি কাউন্ট কমতে পারে। এরপর আমরা অ্যাসাইটিস পেতে পারি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পেতে পারি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে একটা হচ্ছে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথির জন্য, আরেকটা হলো
যে পেশেন্টের যে ভেরিসেস ডেভেলপ করছে সেখান থেকে যদি ইন্টারনালি ব্লিডিং হতে থাকে, তো সেক্ষেত্রে একটা ক্রনিক ব্লাড লস হচ্ছে, সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করবে। তারপর রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। রেনাল ফেলিওর হচ্ছে যেহেতু এখানে পোর্টো সিস্টেমিক শান্টিং আছে, তাহলে এখানে স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশন হবে, অ্যান্ড স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশনের কারণে রেনাল ব্লাড ফ্লো কমে যাবে এবং রেনাল ফেলিওর ডেভেলপ করবে। এটিকে হ্যাপাটোরেনাল সিনড্রোমও বলা যায়, কারণ এখানে হ্যাপাটিক কজের কারণে রেনাল ফেলিওর হচ্ছে, তাই এটাকে হ্যাপাটোরেনাল সিনড্রোমও বলা হয়। হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। হেপাটিক এনকেফালোপ্যাথি হবে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করার কারণে গাটের টক্সিনগুলো লিভারকে বাইপাস করে সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে এবং সিস্টেমিক সার্কুলেশন থেকে এটা ব্রেনকে ইফেক্ট করবে। এখন আমরা দেখব ইনভেস্টিগেশনস। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি, লাইক পেশেন্ট যদি স্প্লিনোমেগালি নিয়ে আসে, যেটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের কার্ডিনাল ফিচার্স, তারপরে পেশেন্ট যদি ক্যাপুট মেরুসা নিয়ে আসে, এছাড়া অ্যাসাইটিস নিয়ে আসে, তো এগুলো দেখে আমরা ক্লিনিক্যালি একটা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া আমরা প্রেশার মেজার করতে পারি। প্রেশার মেজার তো আমরা দেখেছি হ্যাপাটিক ভ্যানাস প্রেশার গ্রেডিয়েন্ট, যেটা আমি ইন্ট্রোডাকশনে এক্সপ্লেন করেছি। তো এটা আসলে তেমন মাপা হয় না। তারপর আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া পেতে পারি, লিউকোপেনিয়া পেতে পারি এবং অ্যাডভান্স কেসে এনিমিয়া পেতে পারি। এগুলো হচ্ছে পার্ট অফ ইনভেস্টিগেশন। এরপর আমরা এন্ডোস্কোপি করতে পারি। এন্ডোস্কোপি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন। আমরা জানি পোর্টাল হাইপারটেনশনে ইসোফেজিয়াল ভেরিসেস ডেভেলপ করে, তো সেটা ডিটেক্ট করতে পারি আমরা এন্ডোস্কোপির মাধ্যমে। তো কোনো পেশেন্টের যদি এখনও ব্লিডিং ডেভেলপ না করে, তো আমরা সেটা এন্ডোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। তারপর আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আলট্রাসোনোগ্রাফিতে আমরা মূলত স্প্লিনোমেগালি থাকলে সেটা দেখতে পাবো, তারপর অ্যাসাইটিস থাকলে দেখতে পাবো, অ্যান্ড পোর্টাল হাইপারটেনশনের আদার্স কিছু ফিচার্সও আমরা আলট্রাসোনোগ্রাফিতে দেখতে পাবো। এছাড়া আমরা সিটি স্ক্যান অ্যান্ড ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফিও ইনভেস্টিগেশন হিসেবে দিতে পারি। এখন আমরা দেখব ম্যানেজমেন্ট। পোর্টাল হাইপারটেনশনের ম্যানেজমেন্ট আসলে ইসোফেজিয়াল ভেরিসেসের ম্যানেজমেন্ট। তো ইসোফেজিয়াল ভেরিসেসের ম্যানেজমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট ভেরিসিয়াল ব্লিডিং, আর একটা হচ্ছে প্রিভেনশন। ধরে নিয়ে যে আমাদের কাছে দুইটা পেশেন্ট আসলো, একজন আসলে ব্লিডিং নিয়ে, আরেকজন হচ্ছে ডায়াগনোসড কেস যার ইসোফেজিয়াল ভেরিসেস পাওয়া গেছে এন্ডোস্কোপি করে। এখন দুইজনের ক্ষেত্রে দুই ধরনের ম্যানেজমেন্ট হবে। যে পেশেন্টটা অ্যাকিউট ভেরিসিয়াল ব্লিডিং নিয়ে আসলো তাকে আমরা এক ধরনের ম্যানেজমেন্ট দিব, এবং যে পেশেন্টের এন্ডোস্কোপি করে ডায়াগনোসিস হয়েছে যে তার ভেরিসেস আছে, তার ক্ষেত্রে আমরা আরেক ধরনের ম্যানেজমেন্ট দিব। তো যে পেশেন্টটা ব্লিডিং নিয়ে আসলো, মানে অ্যাকিউট ভেরিসিয়াল ব্লিডিংয়ের ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্ট দিব বা ম্যানেজমেন্ট দিব, প্রথমে আমরা পেশেন্টকে রিসাসিটেট করব। রিসাসিটেট মানে অ্যাপিসি ম্যানেজমেন্ট, লাইক এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলো চেক করব। তারপর পেশেন্টকে আমরা একটা ড্রাগ দিব যেটার নাম হচ্ছে টালিপ্রেসিন, এটা একটা ভ্যাসোকনস্ট্রিক্টর। তারপরে আমরা পেশেন্টকে কিছু অ্যান্টিবায়োটিক অ্যান্ড প্রোটন পাম্প ইনহিবিটর দিব। তো এই ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য ডেভিডসনে একটা বক্স আছে, আমরা ওইটা দেখে আসি। তো এই বক্সে আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ব্লিডিং। এখানে পেশেন্টকে আমরা ইন্টারভেনাস ফ্লুইড দিব, এটা একটা রিসাসিটেশনের পার্ট। তারপর আমরা একটা ভ্যাসোপ্রেসর এজেন্ট দিব লাইক টেলিপ্রেসিন, এটা পোর্টাল প্রেশার কমাবে এবং ব্লিডিং অ্যান্ড রিস্ক অফ আর্লি রিব্লিডিং কমাবে। তারপর প্রোফাইলিকটিভ অ্যান্টিবায়োটিক দিব। দেন আমরা পেশেন্টের এন্ডোস্কোপি করব যে ভেরিসিয়ালটা আসলেই কি ইসোফেজিয়াল ভেরিসেস নাকি আলসার ব্লিডিং। তারপর এখানে ভেরিসিয়াল ব্যান্ড লাইগেশনের কথা বলা আছে, প্রোটন পাম্প ইনহিবিটর অ্যান্ড ল্যাকটুলোজ। ল্যাকটুলোজ আমরা দিব হেপাটিক এনকেফালোপ্যাথি প্রিভেন্ট করার জন্য, এটা আমরা ফার্মাকোলজিতে পড়েছিলাম। ব্লিডিং নিয়ে আসা পেশেন্টকে ধরে রিসাসিটেট করলাম, তাকে টেলিপ্রেসিনও দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, পিপিআই দিলাম, পুরো পেশেন্টের ব্লিডিং কমতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, ক্ষেত্রে আমরা তাকে ভেরিসিয়াল লাইগেশন করে দেবো অথবা স্ক্লেরোথেরাপি দিব। এখন ভেরিসিয়াল লাইগেশন মানে কি? ভেরিসিয়াল লাইগেশন মানে হচ্ছে আমরা যে ভেরিসেসগুলো আছে ওইগুলোকে ব্যান্ড দিয়ে লাইগেট করে দিব, যার কারণে ওই ভেরিসেসগুলোতে ব্লাড সাপ্লাই কমে যাবে, ভেরিসিয়াল অবলেটারেশন হবে এবং এটা স্লাফ আউট হয়ে যাবে। আর স্ক্লেরোথেরাপি মানে হলো আমরা ভেরিসেসগুলোতে একটা কেমিক্যাল এজেন্ট ইনজেক্ট করব, যার কারণে ভেরিসেসটা স্লাফ আউট হয়ে যাবে। তো ভেরিসিয়াল লাইগেশনটা কীভাবে করা হয় আমরা একটা ক্লিপ দেখে আসি। দেখো এখানে ব্যান্ড পরায় দেওয়া হলো। এইভাবে আর কি যতগুলো ভেরিসেস আছে সবগুলোতেই ব্যান্ড পরা দেওয়া হয় এবং এগুলো এক সময় ব্লাড সাপ্লাই এর অভাবে, নিউট্রিশনের অভাবে স্লাফ আউট হয়ে যায়।
এখন আমরা যে পেশেন্টের ভেরিসিয়াল লাইগেশন করলাম ওর স্ক্লেরোথেরাপি দিলাম, এরপরও দেখা গেল যে পেশেন্টের ব্লিডিং বন্ধ হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা দিব বেলুন টেম্পোনেট। বেলুন টেম্পোনেটটা আসলে এই মিনেসোটা টিউব দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে মিনেসোটা টিউব। তো আমরা এই টিউবটাকে যদি খেয়াল করি, এর একটা গ্যাস্ট্রিক বেলুন রয়েছে এবং একটা ইসোফেজিয়াল বেলুন রয়েছে এবং এখানে কিছু ওপেনিং আছে। তো এই টিউবটাকে মুখ দিয়ে প্রবেশ করানো হয়। এরপর এটা স্টোমাকে যাওয়ার পর, স্টোমাকের ফান্ডাসে যাওয়ার পর এটাকে সিরিঞ্জ দিয়ে যে গ্যাস্ট্রিক বেলুনটা আছে এই সিরিঞ্জ দিয়ে ফোলানো হয়। ফোলানোর পর এই বেলুনটা ভেরিসেসগুলোকে চেপে ধরবে। তো নর্মালি গ্যাস্ট্রিক বেলুনটাই ফোলানো হয়, ইসোফেজিয়াল বেলুনটা রেয়ারলি ফোলানো হয়, কারণ ইসোফেজিয়াল বেলুন ফোলানোর ক্ষেত্রে মিউকোসাল ড্যামেজ ও টিয়ারের একটা রিস্ক থেকে যায়। তবে ইসোফেজিয়াল বেলুন যদি ফোলানোই লাগে তো এটা স্পিগমোম্যানোমিটারের সাথে কানেক্ট করে মনিটরিংয়ের মাধ্যমে ফোলানো হয় এবং এটা প্রেশারটা যেন 40 মিলিমিটার মার্কারির বেশি না যায় সেদিকে খেয়াল রাখা হয় এবং এটা প্রতি 3 ঘন্টা পর পর 10 মিনিটের জন্য ডিফ্লেট করে রাখা হয়। এখন আমাদের পেশেন্টের বেলুন টেম্পোনেট করার পরও তার ব্লিডিং কমতেছে না, এক্ষেত্রে আমরা করব টিপস, মানে হচ্ছে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্ট্যান্ট শান্ট। টিপসের ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ড দিয়ে দিই হ্যাপাটিক ভেইন আর পোর্টাল ভেইনের মাঝে। এই যে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, এই স্ট্যান্ডটা একটা পোর্টোসিস্টেমিক শান্ট হিসেবে কাজ করবে এবং পোর্টাল প্রেশারটা কমায় দিবে। এটা একটা ভালো প্রসিডিওর, বাট এটার একটা ঝুঁকি হচ্ছে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি। টিপসের ক্ষেত্রে এই স্ট্যান্টের কারণে প্রায় 1/3 পেশেন্টেরই হ্যাপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে। তো এইটা প্রিভেন্ট করার জন্য আমরা আসলে একটা সরু স্ট্যান্ট ইউজ করতে পারি। যত বড় স্ট্যান্ট ইউজ করব হ্যাপাটিক এনকেফালোপ্যাথি হওয়ার চান্স ততই বাড়বে। আমাদের পেশেন্টের টিপসেও কাজ করতেছে না, তখন আমরা কি করব? তখন আমাদের সার্জারিতে যাওয়া লাগবে, লাইক পোর্টোসিস্টেমিক শান্ট সার্জারি ওর ইসোফেজিয়াল ট্রানজেকশন। তো এই সার্জারিগুলো আসলে তেমন করা হয় না, এগুলোতে মর্টালিটি অনেক বেশি। এটা হচ্ছে আমাদের ব্লিডিং নিয়ে আসা পেশেন্টের ম্যানেজমেন্ট। এখন যে পেশেন্ট এন্ডোস্কোপি করে ডায়াগনোসড হয়ে আসছিল যে তার ভ্যারিসেস আছে, তার ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিতে পারি? তার ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট দিব মূলত প্রিভেনশনের। তো এক্ষেত্রে 2 ধরনের প্রিভেনশন আছে, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। তো প্রাইমারি প্রিভেনশন অফ ভেরিসেল ব্লিডিংয়ের ক্ষেত্রে আমরা দিব নন সিলেক্টিভ বিটা অ্যাডোনেসেপ্টর অ্যান্টাগনিস্ট, মানে বিটা ব্লকার দিব। তো এক্ষেত্রে আমরা প্রোপানোলল অ্যান্ড নাডোলল দিতে পারি। এই দুইটা ড্রাগ বিটা রিসেপ্টরকে ইনহিবিট করার মাধ্যমে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। তো এই ভ্যাসোকনস্ট্রিকশনের কারণে পোর্টাল অ্যান্ড কোলেটারাল ব্লাড ফ্লো কমে যাবে এবং পোর্টাল হাইপারটেনশনটাও ডিক্রিজ করবে। অ্যান্ড পোর্টাল হাইপারটেনশন ডিক্রিজ করলে ভেরিসেল ব্লিডিংয়ের চান্সও কমে যাবে। প্রোপ্রানোলল অ্যান্ড নাডোললের পাশাপাশি আমরা কার্ভেডিলল দিতে পারি, যেটা একটা নন কার্ডিওসিলেক্টিভ ভ্যাসোডাইলেটিং বিটা ব্লকার। তো ড্রাগসের পাশাপাশি আমরা ব্যান্ডিংও করে দিতে পারি প্রোফাইলেকটিক্যালি। ব্যান্ডিং মানে হচ্ছে ওই ভেরিসেল লাইগেশন করে দিলেও এক্ষেত্রে সেম ইফেক্ট পাওয়া যাবে। এই হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এখন আমরা দেখব সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন মানে হচ্ছে পেশেন্ট এসে বলবে যে আমার একবার ব্লিডিং হয়েছিল বাট এখন ব্লিডিংটা নাই, মানে ব্লিডিং হয়ে গেছে, এক্ষেত্রে হবে সেকেন্ডারি প্রিভেনশন। এক্ষেত্রে আমরা পেশেন্টকে বিটা ব্লকার দিয়ে দেবো ওই প্রাইমারি প্রিভেনশনের মতোই। এরপর আমরা পেশেন্টকে ভেরিসিয়াল লাইগেশন করে দেবো। ভেরিসিয়াল লাইগেশনেও যদি কাজ না হয় তো সেক্ষেত্রে আমরা টিপস করতে পারি। সিরোসিস অ্যান্ড পোর্টাল হাইপারটেনশন নিয়ে এই পর্যন্তই বলার ছিল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।